আয়ানের ডাকে তিথি ধীরে ধীরে আয়ানের দিকে তাকায়। আয়ানের চোখ দুটো ফোলা, মুখটা কেমন শুকিয়ে গেছে, নেই সেই চিরচেনা উজ্জ্বল হাসি। আয়ানকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে তিথি আতঙ্কিত হয়ে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আয়ান, তোমার মুখ এমন লাগছে কেন? তুমি খুশি হওনি? আয়ান তার ভেতরে সবটুকু ঝড় আর হাহাকার তিথির কাছ থেকে আড়ালে রাখার আপ্রাণ চেষ্টা করলো। সে তিথির পাশে বসে প্রথমে তার দুই নবাব জাতকের কপালে পরম মমতায় চুমু খেলো। তারপর তিথির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে তার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। মুখে একটা ম্লান হাসি ফুটিয়ে আয়ান বলল, আরে পাগলি, তোকে কে বলেছে আমি খুশি হইনি? বাবা হওয়া যে কতটা খুশির মুহূর্ত সেইটা তুই বুঝবি না, কেবল একজনই বাবাই বুঝবে। আল্লাহর ওপর হাজার হাজার শুকরিয়া যে তিনি তোকে আর আমাদের সোনাদের সুস্থ রেখেছেন। আয়নের কথা শুনে তিথি নিজের মাতৃত্বের পূর্ণতার আবেশে বিভোর হয়ে বলতে লাগলো, জানো আয়ান, আজকে নিজেকে পৃথিবীর সব থেকে সার্থক নারী মনে হচ্ছে। একটা শরীর থেকে যখন নতুন একটা প্রাণ পৃথিবীর আলো দেখে তখন যে কি অদ্ভুত শান্তি লাগে তা বলে বোঝানো যাবে না। আজ আমি সত্যি সার্থক যে আমি আমার সন্তানদের জন্ম দিতে পেরেছি। একটা মেয়ের কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলো? তিথির চোখের উজ্জ্বলতা দেখে আয়নের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ভাবল, ওই দিকের কেবিনে রৌদ্র এখন নিথুর হয়ে পড়ে আছে আর তোরা আইসিইউতে জমের সাথে লড়ছে। আয়ান নিজের ভেতরের কাঠটুকু চেপে রেখে তিথির দুই গাল আলতো করে টেনে দিয়ে আদুরে গলায় বলল, অনেক বড় হয়ে গিয়েছিস তুই। আজ থেকে তুই শুধু আমার পাগলি বউটা না, তুই আমার কলিজার টুকরা সন্তানদের মা। তোর দায়িত্ব এখন অনেক বেড়ে গেল তিথি। তিথি যন্ত্রণার রেশ কাটিয়ে ঠোঁটে দুষ্টুমি মাখা হাসি ফুটিয়ে চোখ টিপে বলল, শুধু আমার দায়িত্ব বাড়েনি, তুমিও কিন্তু বুড়া হয়ে গিয়েছো। এখন তুমি শুধু আয়ান নও, দুই বাচ্চার বাবা। আয়ান যেন আকাশ থেকে পড়ল। সে কৃত্রিম বিস্ময়ে চোখে কপালে তুলে বুড়ো নাচিয়ে বলল, কি আমি বুড়ো? এইমাত্র তো বাবা হলাম আর তুই এখনই আমাকে বুড়াদের তালিকায় ফেলে দিলি। তিথি খিলখিল করে হেসে উঠে মাথা নাড়িয়ে নিশ্চিন্ত ভঙ্গিতে বলল, অবশ্যই, যার ঘরে দুটো ফুটফুটে বাচ্চা থাকে সে কি আর জোয়ান থেকে নাকি? সে তো অবশ্যই বুড়া। আয়ান তিথির কথা শুনে এক মুহূর্ত থমকে গেল। তারপর ওর চোখের গভীর এক নেশাতুর দৃষ্টি মেলে তাকালো। তিথির কানের কাছে মুখটা নিয়ে গিয়ে খুব নিচু আর ভারী গলায় ফিসফিস করে বলল, ঠিক আছে, তুই যখন বুড়োই বানাচ্ছিস তাহলে আমি বুড়োই। তবে এই বুড়ার তেজ কিন্তু এখনও কমেনি, আর সেই তেজের ঝাপটা কিন্তু শেষ পর্যন্ত তোকেই সামলাতে হবে। তখন কিন্তু আবার পালাতে পারবি না। আয়ানের কণ্ঠের সেই মাদকতা আর চোখের তীব্র চাহনিতে তিথির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ও লজ্জায় কুঁকড়ে গিয়ে নিজের দুর্বল হাতটা দিয়ে আলতো করে আয়নের বুকে একটা চাপড় বাঁধল। তিথি মুখটা সরিয়ে নিয়ে আদর বোঝা চোখে হাসলো। আয়ান তিথির ওই হাসি মুখটা দেখে নিজের বুকের ভেতরের কাল বৈশাখী ঝড়টাকে পাথর চাপা দিয়ে রাখলো। ও জানে এই কেবিনের বাইরে শুনশানের নীরবতা, কিন্তু এই মুহূর্তেও তিথিকে সেই আগুনের আঁচ দিতে চায় না। আয়ান হাসলেও সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বুক চাপা হাহাকার। খরজোরে তখন দুজনের দুষ্টুমি, খুনসুটি মাখা আলাপ চলছিল। বাইরের পৃথিবীর সব বিভীষিকা যেন এই কেবিনের বন্ধ দরজার ওপাশেই থমকে দাঁড়িয়েছে। সকাল 6টা, দীর্ঘ কালো রাত ঘনিয়ে অবশেষে সকালের আলো ফুটল। খান পরিবারের সদস্যদের জন্য হাসপাতালে আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। সারা রাতের ধকল আর উৎকণ্ঠায় সবাই নিস্তেজ হয়ে চোখ বুজেছে। রৌদ্রের এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার পরীক্ষা করে জানিয়েছেন অতিরিক্ত মানসিক চাপের কারণে ওর শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। মস্তিষ্ক এই শোক আর ধকল সহ্য করতে পারছে না।
বলেই চেতনা ফিরতে দেরি হচ্ছে, তবে যে কোনো সময় ওর জ্ঞান ফিরে আসতে পারে। ঠিক সেই মুহূর্তে ডাক্তার দ্রুত পায়ে আইসিইউ রুমে ঢুকলেন। ভেতরে ঢুকেই তিনি তোরার শারীরিক অবস্থা আর মেশিনের রিডিংগুলো খুঁটিয়ে পরীক্ষা করলেন। হঠাৎই তার গম্ভীর মুখে এক সিলতে খুশির ঝিলিক ফুটে উঠল। তিনি অবাক চোখে তোরার দিকে তাকিয়ে নার্সদের উদ্দেশ্যে দ্রুত গলায় বললেন, তাড়াতাড়ি পেশেন্টটিকে বের করার ব্যবস্থা করো। পেশেন্ট একদম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। হার্টবিট আর পালস এখনও পুরোপুরি স্টেবল। স্বয়ং আল্লাহ সহায় হয়েছেন। দেরি না করে এখনই ওনাকে কেবিনে শিফট করো। তোরারকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হলো। যদিও এখনও তার পূর্ণ জ্ঞান ফেরেনি, তবে শরীরের অবস্থা এখনও অনেকটাই স্বাভাবিক। ডাক্তার তাড়াতাড়ি তোরার হাতে পুষ্টির স্যালাইনের সুদ ঢুকিয়ে দিলেন, যেন তোরার নিস্তেজ শরীর আবার শক্তি ফিরে আসে। ডাক্তার বাইরে বেরিয়ে এসে দ্রুত খবরটা খানবাড়ির সবাইকে দিলেন। খবরটা শুনে মাত্রই সবাই প্রাণ খুলে হাজার হাজার বার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আনোয়ার খান আর আশিক খান তো খুশিতে আত্মহারা হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেই দিলেন। কান্নাও যে একটা আলাদা সুখ আছে, তা আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কথায় আছে, বহু কষ্টের পর সুখ আসবেই। খান পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের পর আজ যেন এক চিলতে সোনালি রোদ হেসে উঠল। সবার মনে এখন একটাই প্রার্থনা, যে রৌদ্রের জ্ঞানটাও যেন দ্রুত ফিরে আসে। তোরা ফিরে এসেছে এই খবরটা রৌদ্রের কানে পৌঁছালে ও হয়তো নিমিষেই সুস্থ হয়ে উঠবে। সবার মুখের এখন পরম তৃপ্তির হাসি। বিষাদের কালো মেঘগুলো যেন একটু একটু করে কাঁদতে শুরু করেছে। ধীরে ধীরে দুপুরের দিকে তোরার জ্ঞান ফিরে এলো। নার্স খবরটা জানালো মাত্রই খানবাড়ির সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পেল। সবাই একে একে কেবিনে এসে তোরার সাথে কথা বলল, কিন্তু তোরা সবার সাথে কথা বললেও তার তৃষার্ত চোখ দুটো বারবার দরজার দিকে তাকাচ্ছিল। সে কেবল একটি মানুষকেই খুঁজছে, আর সেই মানুষটি হলো রৌদ্র। রৌদ্রকে কোথাও দেখতে না পেয়ে তোরা মনের ভেতর অস্থিরতা বাড়তে লাগলো। সে সবার উদ্দেশ্যে দুর্বল গলায় বলল, রৌদ্র কোথায়? ও কেন আসছে না? ওকে দেখছি না কেন? রৌশনী খান পরম মমতায় তোরার পাশে তার ছোট্ট রাজপুত্রকে শুইয়ে দিলেন। তারপর তোরার মাথায় হাত বুলিয়ে শান্ত করার সরে বললেন, চলে আসবে, দেখবি একটু পরে পাগলের মতো ছুটে আসবে। তোরা বাচ্চার দিকে একবার তাকিয়েই আবার রৌশনী খানের দিকে তাকালো। তার মিনমিনি কণ্ঠে একরাশ আকুতি ঝরে পড়ল, কিন্তু ও এখন আসছে না কেন আম্মু? ওর কি খুব রাগ হয়েছে? ওকে একটু ডাক দাও না, আমি ওকে একটু দেখতে চাই। তোরার অবশ্য প্রশ্ন শুনে সবার বুকটা কেঁপে উঠল। কেউ বলতে পারছে না যে রৌদ্র এখনো পাশের কেবিনে অচৈতন্য হয়ে পড়ে আছে। আরশি তোরার হাতটা নিজের দু হাতের মুঠোয় শক্ত করে ধরে রুগলে কেঁদে উঠল। সে নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, একটু পরই আসছে ভাইয়া, তুই একদম চিন্তা করিস না তোরা। এই তো এখনই ভাইয়া তোর সামনে এসে দাঁড়াবে, দেখবি তোকে সারপ্রাইজ দেবে। সবাই তোরাকে কোনো না কোনো কথা বলে ভুলিয়ে রাখার এক ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু তোরা মন কি আর ওইসব কথাই মানে? তার তৃষার্ত চোখ দুটো দরজার প্রতিটি শব্দে কেঁপে উঠছে। রৌদ্র কেন আসছে না? কি হয়েছে রৌদ্রের? ও কি ঠিক আছে, নাকি সবাই তাকে কোনো বড় সত্যি থেকে আড়াল করছে? এই ভয়ঙ্কর ভাবনাটা মাথায় আসতেই তোরার কলিজাটা যেন ছিঁড়ে এলো। সে হিক্কা তুলে বাচ্চাদের মতো ডুগরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে তোলা পাগলের মতো বলতে লাগলো, রৌদ্রের কোথায়? ওকে ডাকো তোমরা, প্লিজ, আমি ওকে এক পলক দেখবো। ও না আসলে আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ রৌদ্রকে ডাকো, ওকে গিয়ে কেউ বলো তোরা ফিরে এসেছি। আমি মরে যাইনি, আমি ওর কাছে ফিরে এসেছি। রৌদ্র কেন আসছে না? ও কি আমার ওপর রাগ করেছি? ও কি আমাকে আর ভালোবাসবে না? তোরার কান্না এখন এক অবশ শিশুর করুণ আর্তনাদ হয়ে সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। সে অস্থির হয়ে নিজের গায়ের স্যালাইনের পাইপ টানতে লাগলো। সবাই
তোরাকে জড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তোরার জেদ আকাশচুম্বী। সে বারবার রৌদ্রকে দেখার জন্য ছটফট করছে। তোরার এই বুক ফাটা কান্না আর আর্তনাদ যেন কেবিনের দেওয়াল ভেদ করে ছড়িয়ে পড়ল হাসপাতালের সেই নিস্তব্ধ করিডরে। তোরা সেই অস্থিরতা আর পাগলামির মাঝে হঠাৎ দূর থেকে ভেসে এলো এক উন্মাদ প্রেমিকের আর্তনাদ মেশানো কণ্ঠস্বর। মুহূর্তে তোরা তার সব ছটফটানি থামিয়ে স্থির হয়ে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে রৌদ্র, বিধ্বস্ত স্থূল দেহটা যেন যে কোনো সময় ভেঙে মেঝেতে লুটিয়ে পড়বে। এইমাত্র রৌদ্রের জ্ঞান ফিরেছে, আর তোরা সুস্থ হওয়ার খবর শোনা মাত্রই সে কারো বাধা না মেনে উন্মাদের মতো ছুটে এসেছে। তোরা রৌদ্রকে দেখে একদম পাথর হয়ে গেল। রৌদ্রের চোখ দুটো কান্নায় একদম টকটকে লাল আর ফুলে আছে। সিল্ক চুলগুলো অবিন্যস্তভাবে কপালে লেপ্টে আছে, আর পরনের শার্টে এখনো কালো রাতের সেই ভয়াবহ রক্ত লেগে আছে। রৌদ্রের এই বীভৎস আর করুণ চেহারা দেখে তোরার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। রৌদ্রকে সুস্থ শরীরে দাঁড়িয়ে থাকতে দেখে রৌশনী খান এবং উপস্থিত সবার চোখে মুখে এক পরম স্বস্তির হাসি ফুটল। সবাই বুঝতে পারলেন এই মুহূর্তে তাদের দুজনের একান্তে থাকা প্রয়োজন। রৌশনী খান ইশারায় সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। সবাই ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। রৌদ্র আর তোরাকে নিজেদের মনের সব না বলা হাহাকার ধুয়ে ফেলার সুযোগ দিয়ে। কেবিনে তখন শুধু দুই বিষণ্ণ প্রেমিক আর তাদের মাঝখানে শুয়ে থাকা এক নতুন প্রাণ। রৌদ্র দরজায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। তার তোরা কি সত্যি ফিরে এসেছে নাকি এটিও তার মস্তিষ্কের কোনো নিষ্ঠুর বিভ্রম। রৌদ্রের তাল মাতাল শরীরটা আর বইতে পারছিল না। ও কোনো মতে হেলতে দুলতে দেওয়াল ধরে রুমে ঢুকলো। সোজা তুরার বেডের পাশে সে দপ করে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। তুরার ফ্যাকাশে হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় পুড়ে নিয়ে রৌদ্র বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। তার কান্নায় আজ কোনো অভিজাত্য নেই, আসে শুধু এক বুক খালি করার হাহাকার। রৌদ্র ধরা গড়ায় পাগলের মতো কাঁপা কাঁপাভাবে বলতে লাগলো, তোরা এইটা কি সত্যি? আমার তোরা সুস্থ আছে? আমি কি সত্যি তোমাকে দেখছি, নাকি আমি মরে গিয়ে তোমার কাছে চলে এসেছি? বলো না তোরা, তুমি কি এই পাগলটাকে সত্যি বাঁচিয়ে দিলে? তুমি সত্যি ফিরে এসেছো তো? আর আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না তো? রৌদ্রের আকুতি মাখা কথাগুলো শেষ হতে না হতে পাশের তোয়ালেতে মোড়ানো ছোট শিশুটি নড়ে চড়ে উঠল। তাদের রাজপুত্র যেন বাবার গলার স্বর শুনে জানান দিল নিজের উপস্থিতি। তিনকোষণে কেঁদে উঠল সে। তোরা সিক্ত চোখে রৌদ্রের বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে ম্লান হেসে ফিসফিস করে বলল, নিজেই প্রমাণ নাও রৌদ্র, দেখো আমাদের সন্তান তোমাকে ডাকছে। ও কাছে করে নেবে না ওকে? রৌদ্র এবার দৃঢ়লয়ে ঘাড় ঘুরিয়ে বাচ্চার দিকে তাকালো। সে রক্ত মাংসে গড়া ছোট্ট নিষ্পাপ মুখটা আর তোরাকে চোখের সাথে জীবন্ত দেখে রৌদ্রের বুকের ভেতরটা এক নিমেষে শীতল হয়ে গেল। গত কয়েক ঘন্টার সবটুকু দহন যেন এক লহমায় বৃষ্টির মতো ধুয়ে মুছে সাফ হয়ে গেল। রৌদ্র দ্রুত নিজের চোখের পানি মুছে কাঁপা কাঁপা হাতে বাচ্চাটিকে পাজা কোলে তুলে নিল। আশ্চর্যের বিষয়, রৌদ্রের শক্ত বুকের ওপর মাথা ঠেকানো মাত্রই বাচ্চার কান্না একদম থেমে গেল। ঘর জুড়ে নেমে এলো এক সগীর নীরবতা। হয়তো সেই ছোট্ট প্রাণটি তার বাবার গায়ের ঘ্রাণ আর হৃদস্পন্দনের তাল চিনে ফেলেছে। রৌদ্র বাচ্চাটির তুলতুলে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। পর মুহূর্তেই সে নিজের আবেগ ধরে রাখতে না পেরে ডগরে কেঁদে উঠল। এ কান্না কোনো যন্ত্রণার নয়, এ যেন এক দীর্ঘ অগ্নি পরীক্ষা, শেষে বিজয়ী হওয়ার অবর্ণীয় সুখ। রৌদ্র অত্যন্ত সন্তর্পণে বাচ্চাটিকে তুরার বুকের পাশে শুইয়ে দিল, যেন কাছের তৈরি কোনো অমূল্য ধন সে আগলে রাখছে। এরপর সে তুরার কপালে গভীর এক ভালোবাসার পরশ দিল এবং ওর স্যালাইন লাগানো নীল হয়ে যাওয়া হাতটা নিজের ঠোঁটের সাথে চেপে ধরল। রৌদ্র দুই চোখ বন্ধ করে মুখটা ওপরের দিকে তুলে ধরা গলায় বলতে লাগলো, হে আল্লাহ, তুমি জানো না
আজ তুমি আমার ওপর কত বড় দয়া করেছো। সত্যি তুমি পরম দয়ালু। তোমার কাছে কেউ হাহাকার ভরা মন নিয়ে কিছু চাইলে তুমি তোমার বান্দাকে কখনো খালি হাতে ফেরাও না। তোমার উপর আমার হাজার হাজার শুক্রিয়া। আমার পাখিকে, আমার এই ছোট্ট পানটাকে তুমি আমার শূন্যে বুকে ফিরিয়ে দিয়েছো। আমি আজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকলাম মাবুদ। তোরা রৌদ্রের বিধ্বস্ত আর রক্তাব্য চোখের দিকে তাকিয়ে ম্লান হেসে একরাশ অভিমান নিয়ে দুর্বল গলায় বলল, তুমি এত পাগলামি কেন করো? রৌদ্র মুহূর্তের জন্য থমকে গেল। তারপর তোরার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেলল। ওর গলা স্বর নেশাতুর আর ধরা ধরা। সে ফিস করে বলল, মন মানে না রে আমার তোমাকে ছাড়া। তাই করি, তুমি ছাড়া এই গোটা পৃথিবীটা আমার কাছে শ্মশানের মতো জমাট বাঁধা অন্ধকার। তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না তোরা। তুমি আমার শুধু ভালোবাসা নও, তুমি আমার আত্মার প্রতিটি কোষে মিশে গিয়েছো। তুমি জানো গত কয়েক ঘন্টা আমার এই বুকের ভেতরে ঠিক কতটা বিষাক্ত যন্ত্রণা হয়েছে। মনে হচ্ছিল কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে, কিন্তু এখন বন্ধ শান্তি লাগছে। বিশ্বাস না হলে এই যে দেখো আমার বুকটা গলে রৌদ্র তোরা স্যালাইন লাগানো। নীলসে হাতটা টেনে নিয়ে নিজের বুকের বাম পাশে ঠিক হৃৎপিণ্ডের ওপর শক্ত করে চেপে ধরল। রৌদ্র চোখ বদ্ধ করে এক দীর্ঘ পরম শান্তির নিঃশ্বাস নিয়ে বাষ্পরুদ্র কণ্ঠে বলল, তোরা অনেক শান্তি পাচ্ছি, অনেক শান্তি। একটু আগে এখানে বড্ড হাহাকার হয়েছিল রে। সেই আগুনের ধকল আমি আর সইতে পারছিলাম না। মনে হচ্ছিল এই বুঝে আমি মরে। বাকিটুকু বলার আগেই তোরা নিজের সর্বশক্তি দিয়ে হাতটা রৌদ্রের ঠোঁটের ওপর চেপে ধরল। তোরা চোখের কোণে তখন চিকচিক করছে নোনা জল। সে শাসনের স্বরে কিন্তু ভেজা গলায় বলল, একদম না, খবরদার এসব অলক্ষণে কথা একদম মুখে আনবেন না। বলে দিচ্ছি, আরেকবার বললে আমি নিজেই তোমাকে খুন করে মেরে দিব। রৌদ্র তোরার হাতের তালুতেই এক তপ্ত চুমু খেলো। তার চোখের দিকে তাকিয়ে এক বিমোহিত হাসি ফুটিয়ে তুলল। তোরা অনেক কষ্টে একটু সোজা হয়ে বসে নিজের কাঁপা কাঁপা দুই হাত দিয়ে রৌদ্রের গাল বেয়ে পড়া নোনা জল মুছে দিতে লাগলো। সে রৌদ্রের চোখের দিকে তাকিয়ে ধীর স্থির গলায় বলল, কাঁদবে না একদম। এখন আমাদের চোখে পানি মানায় না রৌদ্র। আল্লাহ আমাদের সাথে ছিল, তাই তো তিনি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন। রৌদ্র আর নিজেকে সামলাতে পারল না। সে সাথে সাথে তোরাকে নিজের বুকের গভীরে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তোরার ঘাড়ের কাছে মুখ গুজে চোখ বন্ধ করে রৌদ্র এক রাশ আবেগ নিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ তোরা, লাভ ইউ সো মাচ। তোরাও রৌদ্রের চওড়া পিঠে হাত রেখে চোখ বুঝল। পরম এক শান্তিতে সেও উত্তর দিল, আই লাভ ইউ টু। দুজনেই চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে অনুভব করতে লাগলো। গত কয়েক ঘন্টার বিভীষিকা মুছে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছে এক স্বর্গীয় প্রশান্তি। মনে হচ্ছে বহু কষ্টের পর তারা আজ সত্যি সুখের দেখা পেল। ঠিক সেই মুহূর্তেই তাদের দুজনের মাঝে শুয়ে থাকা ছোট্ট প্রাণটি আবার জানান দিল নিজের অস্তিত্ব। বাচ্চাটি আবার হালকা করে কেঁদে উঠল। তোরা রৌদ্রের বুক থেকে একটু সরে এসে বাচ্চাটির কপালে আদর মাখা এক চুমু খেয়ে বলল, জানো আমি ওর নাম কী রাখবো ভেবেছি? রৌদ্র কৌতূহল আর উৎসাহ নিয়ে তোরার দিকে তাকালো। তোরা বাবুটির মায়াবী মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ওর নাম তাহমিদ খান রোশান রাখবো আমি। ও আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের দুজনের নামের সাথেই ওর জড়িয়ে থাকবে। রৌদ্র ছোট প্রশান্তির হাসি ফুটল। সে নিচু হয়ে বাচ্চাটির একপাশে তুলতুলে গালে নিজের গাল ছোঁয়ালো। তোরাও ঠিক অন্য পাশের গালে নিজের গাল ছোঁয়ালো। মাঝখানে তাদের ছোট রাজপুত্র রোশান। তিনজনের এই পবিত্র মিলন মেলায় হাসপাতালের সেই সাদা কেবিনটা যেন এক টুকরো জান্নাতে পরিণত হলো। সময় কখনো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সে তার নিজ গতিতে অবিরাম চলতে থাকে। সময় কারো বুক ফাটা হাহাকার দেখে না, কারো চোখের
জল দেখে থমকে দাঁড়ায় না। সে নিষ্ঠুরভাবে অতীতকে পিছনে ফেলে বর্তমানে বুক চিরে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। কেটে গেছে দীর্ঘ 5টি বছর। এই 5 বছরে খান পরিবারে বদলে গেছে অনেক কিছু। সেই রাতে সেই বিভীষিকা এখন কেবলই এক ধূসর স্মৃতি। রৌদ্র আতুরার আদরের রাজপুত্র ছোট্ট রোশানের এখন 5 বছর চলছে। সে এখন সারা বাড়ি মাথায় করে রাখে, ঠিক যেন ছোটবেলার সেই চঞ্চল রৌদ্র। অন্যদিকে আয়ান আর তিথির ঘরে আলো করে আসা যমজ সন্তানরাও এখন বেশ বড় হয়েছে। তাদের জীবনে সেই কঠিন মুহূর্তের সাক্ষী হয়ে আসা। মেয়েটির নাম রাখা হয়েছে তাসনিম খান আনায়া, আর ছেলেটির নাম আহমেদ খান তিহান। 2 ভাই বোনের খুনসুটিতে আয়ান তিথির সংসার এখন কানায় কানায় পূর্ণ। শিয়াবার আরশির কোল জুড়েও এসেছে ছোট্ট এক রাজকন্যা। তারা নাম রাখা হয়েছে আনিকা জান্নাত শান্তা। শান্তা যেন ওর নামের মতোই শান্ত, কিন্তু পুরো বাড়ির সবার নয়নমণি। পিছিয়ে নেই নেহাল আর আরফাও। তাদের এক রাজপুত্রের আগমন ঘটেছে, যার এখন 3 বছর চলছে। আদর করে তার নাম রাখা হয়েছে আরাফ শিকদার নিহাদ। আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান, এই 3 মুরব্বির জগৎ এখন কেবল তাদের নাতি নাতনিদের ঘিরেই আবর্তিত হয়। ব্যবসা বাণিজ্য এখন ছেলেদের হাতে ছেড়ে দিয়ে তারা সারাদিন এই এক ঝাঁক ছোটদের সামলাতেই ব্যস্ত। রৌদ্রের ছেলে রোশান হয়েছে তার দাদা আনোয়ার খানের জানের জান। সারাক্ষণ দাদা দাদা করে বৃদ্ধ মানুষটার পিছু পিছু ঘুরবে। আনোয়ার খানও নাতিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এমনি কি রোশন খানও যেন তার এই ছোট্ট রোশানের মাঝে নতুন করে বেঁচে থাকার স্বাদ খুঁজে পাইয়েছেন। দাদি নাতির আদরে খুনসুটি, সারা বাড়ির বিনোদনের খোরাক। এদিকে আয়ান তিথির মেয়ে আনায়া হয়েছে পুরোপুরি তনুজা খান আর হিমি খানের ভক্ত। নানি দাদিকে ছাড়া তার চলেই না। আর তিহান সে আবার 2 নানা দাদার অর্থাৎ আরিফুল খান আর আশিক খানের চোখের মণি। বলতে গেলে বাচ্চারা যে যার মতো করে এক একজন মুরব্বীকে দখল করে নিয়েছে। পুরো খান ভিলা এখন শুধু ছোটদের রাজত্ব। আজ খান ভিলা যেন কোনো এক স্বপ্নপুরী। রাজকীয় ঢঙ্গে সাজানো হচ্ছে পুরো বাড়ি। সদর দরজা থেকে শুরু করে বাগান সবখানে আলোকসজ্জার চোখ দাদানো আয়োজন চলবেই তো। আজ সে এক বিশেষ দিন। আজ তিথি আর আয়ানের 2 যমজ সন্তান এবং রৌদ্রের আর তুরার ছেলে রোশানের জন্মদিন। একই দিনে একই সময়ে এই 3টি প্রাণের পৃথিবীতে আগমন ঘটেছিল সেই স্মরণীয় কালবৈশাখী রাতে। বাড়ির প্রতিটি কোণ থেকে ফুলের সুবাস আসছে। শেফরা ব্যস্ত রকমারি সব খাবার তৈরিতে। রৌদ্র আর আয়ান মিলে সব তদারকি করছে। দীর্ঘ 5 বছর পর সেই কষ্টের স্মৃতিগুলো আজ আনন্দের রঙে ঢাকা পড়ে গেছে। দিনটি শুধু জন্মদিনের নয়, দিনটি হলো সেই কঠিন সময়ের পর পাওয়া এক মহাবিজয়ের। শিয়াবার আরশি তাদের মিষ্টি রাজকন্যা শান্তাকে নিয়ে ঠিক সময়ে পৌঁছে গেল। নেহাল আর আরফাও তাদের দুরন্ত রাজপুত্র নিহাদকে নিয়ে হাজির। সবাই মিলে এখন এক বিশাল আনন্দ মেলায় পরিণত হয়েছে। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 12টা ছিল, অমনি বাইরের খোলা আকাশে ঠাস ঠাস শব্দে আতশবাজি ফুটে উঠল। নানা রঙের আলোয় আকাশটা যেন হেসে উঠল। জন্মদিনের সেই বিশাল টেবিলের সামনে দাঁড়িয়ে রোশান, তিহান আর আনায়া 3 জনের সামনে 3টি বিশাল কেক। সবাই একসাথে সুর মিলিয়ে গেয়ে উঠল হ্যাপি বার্থডে টু ইউ। হাততালির শব্দ আর হই হুল্লোড়ে পুরো খানবিলা মুখরিত হয়ে উঠল। রোশান কেক কেটে নিজে খাওয়ার আগে পরম আদরে তার প্রিয় দাদুকে খাওয়ালো। তিহান আর আয়ানও বড়দের সম্মান দিয়ে সবাইকে খাইয়ে দিল। এরপর একে একে তারা তাদের বাবা মাকেও কেক খাইয়ে দিল। কেকটা কাটা শেষ হতে গিফটের বর্ণা বয়ে গেল। আনোয়ার খান রোশানকে তার পছন্দের বিশাল এক ইলেকট্রিক গাড়ি গিফট করলেন। সাথে তিহান আর আনায়ার জন্য ছিল দামি সব উপহার। একে একে সবাই এসে বাচ্চাদের হাতে উপহার ভরে দিল। চারদিকে উপহারের পাহাড় জমে গেল, কিন্তু রোশানের মুখটা যেন ক্রমশ মেঘলা হয়ে আসছিল। এত গিফট পেয়েও রোশান
শান্ত হলো না। সে হঠাৎ টেবিলের উপর উঠে দাঁড়িয়ে দুহাত বুক ভাঁজ করে মুখ একদম গোমড়া করে ফেলল। সবার দিকে একবার চ্যালেঞ্জি দৃষ্টি তাকিয়ে বলল, তোমরা সবাই তো নিজের পছন্দের জিনিস দিচ্ছ, কিন্তু আমার কি চাই কেউ একটা বার জিজ্ঞাসা করেছো? বড়রা শুধু নিজেদের কথাই ভাবে। যাও, কথা বলবো না কারোর সাথে। সবার সাথে একদম আড়ি। রোশানের এমন বড়দের মতো কথা আর অভিমানী ভঙ্গি দেখে পুরো হল ঘরে হাসির রোল পড়ে গেল। আনোয়ার খান হো হো করে হেসে উঠলেন। তিনি রোশানের ফলা গাল দুটো টেনে দিয়ে আদুরে গলায় বললেন, ওলে আমার দাদু রে ভাই, তো শুনি কি চাই তোমার? তুমি যা চাইবে আজ তাই হবে। বলো, দাদুর কাছে কি আবদার? মুহূর্তে রোশান টেবিলের উপর দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে দিয়ে ঘোষণা করার মতো গলায় বলল, আমি চাই আমরা সবাই মিলে কোথাও দূরে ঘুরতে যাব, অনেক দূরে। সেখানে আমরা অনেক মজা করব। কোনো পড়াশোনা নেই, শুধু খেলা আর আনন্দ। রোশানের কথা শেষ হতে না হতেই তিহানও চট করে টেবিলের উপর উঠে পড়ল। সে রোশানের গলায় এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত উঁচিয়ে বেশ ভাব নিয়ে উচ্চস্বরে বলল, সহমত। 5 বছরের দুটো বাচ্চা যেভাবে জোট বেঁধেছে তা দেখে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। দুজন এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন তারা বাড়ির কোনো সিরিয়াস মিটিংয়ে বড়দের শাসন করছে। তাদের এই সহমত বলার স্টাইল দেখে কে বলবে এরা মাত্র 5 বছরের শিশু? আশিক খান হাসতে হাসতে এগিয়ে এসে বাচ্চাদের কোলে নামানোর ভঙ্গি করলেন। তিনি ওদের দিকে তাকিয়ে মজা করে বললেন, তা আমার 2 দাদু ভাইয়ের এই আবদার? পড়াশোনা ফাঁকি দেওয়ার জন্য এত বড় ফোন দিই, তবে আবদার যখন করেছো তখন তো রাখতেই হবে। আনোয়ার খান বাচ্চাদের উচ্ছ্বাস দেখে প্রশান্তি হাসি হাসলেন। তিনি সবার দিকে তাকিয়ে গম্ভীর কিন্তু স্নেহমাখা কণ্ঠে ঘোষণা করলেন, ঠিক আছে, আমাদের দাদু ভাই যখন এত সুন্দর একটা দিনে এমন আবদার করেছে, তাহলে আর না বলার কোনো পথ নেই। এই 5 বছরের সব ক্লান্তি ধুয়ে ফেলতে আমরা সবাই মিলে দূরে কোথাও ঘুরতে যাব, যেখানে শুধু আমরা আর আমাদের পরিবার থাকবে। আনোয়ার খানের এই চূড়ান্ত ঘোষণা শোনার পর রোশান আর তিহানের খুশি দেখে দুজন টেবিল থেকে লাফ দিয়ে নেমে একে অপরকে জড়িয়ে ধরল। তারপর পাগলের মতো সারা ঘরে দৌড়াদৌড়ি শুরু করে দিল। রোশান চিৎকার করে বলতে লাগলো, আমরা ঘুরতে যাব, আমরা পাহাড় দেখব, না হয় সমুদ্র। পুরো বাড়ির আঙ্গিনা আর বিশাল ড্রয়িং রুম জুড়ে তখন বাচ্চাদের সেই খিলখিলানি হাসি স্বর প্রতিধ্বনিত হচ্ছে। রোশন তিহানের পিছু পিছু আনায়া আর ছোট্ট শান্তাও যোগ দিল সেই মিছিলে। রৌদ্র আর তোরা এক পাশে দাঁড়িয়ে দেখছিল তাদের সন্তানদের এই বাঁধভাঙা আনন্দ। 5 বছর আগে এই দিনটিতেই তারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল, আর আজ সেই দিনটি তাদের জীবনে পূর্ণতার আনন্দ বয়ে এনেছে। হাসি, কান্না, আনন্দ আর খুনসুটিতে খান বিলার এই রাতটা যেন এক অমর কাব্যে পরিণত হলো, যে রাতে এক সময় হাহাকার ছিল। আর সেখানে শুধুই নতুনের আবাহন, জন্মদিনের আনন্দ আর শোরগোল ধীরে ধীরে শান্ত হয়ে এলো। রোশান বরাবরের মতোই তার দাদুর হাত ধরে শোয়ার ঘরের দিকে হাঁটা দিল। দাদু আর দাদির সাথে ঘুমানোটা ওর কাছে এক বিরাট অ্যাডভেঞ্চারের মতো। তাই আজ এত বড় উৎসবের ক্লান্তিও তাকে দাদুর কোল থেকে দূরে সরাতে পারল না। সারাদিনের ধকল আর ব্যস্ততার শেষে তোরা যখন নিজের রুমে ঢুকলো, ওর পা দুটো যেন আর চলছিল না। ঠিক তখনই পিছন থেকে রৌদ্র এসে আতর্কিতে ওকে জড়িয়ে ধরলো। তোরার কাঁধে মুখ গুজে দিয়ে রৌদ্র তপ্ত নিঃশ্বাস ফিসফিস করে বলল, বউ, আজকে না আমার অন্য কিছু করার মুড জাগছে। রৌদ্রের এই আকস্মিক সোহাগে তোরা থতমত খেয়ে গেল। সে নিজেকে সারানোর জন্য হালকা দস্তাদস্তি করতে করতে কৃত্রিম রাগের সুরে বলল, স্যারও বলছি, বুড়ো বয়সে খালি অসভ্যতামি করার ধান্দা। স্যারও আমায় সারাদিন অনেক খাটনি গেছে, এখন খুব ঘুম পেয়েছে আমার। বুড়ো শব্দটা শুনে রৌদ্রের জেদ যেন আরও চড়ে গেল। সে তোরাকে
আরও শক্ত করে নিজের বুকের সাথে পিষে ধরে জেদি গলায় বলল, কি আমাকে তুমি বুড়ো বললে? ঠিক আছে, তবে আজ এই বুড়োই তোমাকে দেখাবে সে তোমার জন্য কতটা উন্মাদ হতে পারে। কথাটা শেষ করে রৌদ্র এক ঝটকায় তোরাকে পাজা কোলে তুলে নিল। তোরা অপ্রস্তুত হয়ে পড়ে যাওয়ার ভয়ে শক্ত করে রৌদ্রের গলা জড়িয়ে ধরল। ওর গালের টোল পড়া হাসিটা আড়াল করার চেষ্টা করে তোরা অভিমানী স্বরে বলল, রৌদ্র তুমি কি জানো তুমি হিসাব ছাড়া একটা অসভ্য। রৌদ্র তোরাকে কোলে নিয়ে বেদের দিকে এগোতে এগোতে এক অদ্ভুত মোহময় হাসি হাসল। সে তোরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি আবার কবে বললাম যে আমি হিসাব করা অসভ্য? আমার অসভ্যতা হিসাব ছাড়াই কোনো সীমা নেই। রৌদ্রের তপ্ত নিঃশ্বাস আর কথার জাদুতে তোরা আর নিজেকে ধরে রাখতে পারল না। রৌদ্র পরম আবেশে তোরাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো। বাইরে নিঝুম রাত, জানালার ওপাশে রূপলি চাঁদটা মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। রৌদ্রের প্রতিটি স্পর্শে তোরা যেন নতুন করে নিজেকে আবিষ্কার করতে লাগলো। রৌদ্রের ভালোবাসার কাছে তোরা সবটুকু ক্লান্তি ভুলে নিজেকে সঁপে দিল। দীর্ঘ সময়ের সব চড়াই ও তোরাই পেরিয়ে আজ তাদের মাঝে শুধুই গভীর অনুরাগ, পুরো রুম জুড়ে তখন শুধু দুই হৃৎপিণ্ডের স্পন্দন আর এক স্বর্গীয় নীরবতা। রৌদ্র আর তোরা হারিয়ে গেল এক গভীর মহরের সুখের রাজ্যে, যেখানে শুধুই তারা দুজন আর তাদের এক আকাশ সমান ভালোবাসা। এইদিকে তিথি তিহান আর আনায়াকে পরম মমতায় ঘুম পাড়িয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছিল। সারাদিনে হইচই শেষে বাচ্চা দুটো ক্লান্তিতে কাদা হয়ে আসে। ঠিক তখনই আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে বিড়ালের মতো টিপ টিপ পায়ে এগিয়ে এলো। তিথি কিছু বুঝে ওঠার আগেই সে পিছন থেকে ঝাপটে দিল ওকে। তিথি চমকে উঠে ফিসফিস করে বলল, কি করছো কি? পাগল হলে নাকি? তিহান আর আনায়া এইমাত্র ঘুমালো, তোমার এই কাণ্ড দেখলে এখনই জেগে যাবে। আয়ান সেদিকে পাত্তা না দিয়ে তিথির ঘাড়ে আলতো করে বুক ছোঁয়ালো। গভীর এক নিঃশ্বাস নিয়ে আদুরে গলায় বলল, উহু, জাগবে না, ওরা আজ অনেক ক্লান্ত, তুমি একটু চুপ থাকো তো। কতদিন ধরে মনে হয় তোমাকে ঠিক করে কাছে পাই না। সময়ের সাথে সাথে আয়ান আর তিথির সম্পর্কের তিক্ততাগুলো ধুয়ে মুছে গিয়েছে। আয়ান এখন তিথিকে তুমি বলে সম্বোধন করে, আর তার প্রতিটি কাজে ফুটে ওঠে এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। কিন্তু তিথিকে আর অত সহজে ধরা দেওয়ার পাত্রী। সে চট করে হাতটা পিছনে নিয়ে আয়ানের পিঠে কষে এক চিমটি কাটল। আয়ান ব্যথায় সিটকে সরে গিয়ে চাপা স্বরে আর্তনাদ করে উঠল, ও কি করলে এটা? তুমি জানো কতটা লেগেছে? তিথি খাট পরিষ্কার করার ঝাড়ুটা আয়নের দিকে তলোয়ারের মতো উঁচিয়ে ধরে শাসনের ভঙ্গিতে বলল, একদম চুপ, আর একটা কথা না বলে শান্ত ছেলের মতো বিছানায় ঘুমাও। দুই বাচ্চার বাপ হয়েছো, অথচ এখনো অসভ্যতামি করার ধান্দা গেল না। দিন দিন বুড়ো হচ্ছ না, যেন আরও জোয়ান হচ্ছ। যাও বলছি ঘুমাও। আর মুহূর্তে ঠোঁট উল্টে অভিমানের সুরে বলল, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও, আমার একদম ঘুম পায়নি। যাও বলেই আয়ান গটগট করে হেঁটে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। বাইরে রাতের নিস্তব্ধ আকাশ, ঝিরঝিরে বাতাস বইছে। তিথি বিছানার ঝাড়ুটা রেখে একটু হাসলো। সে খুব ভালো করেই চেনে তার এই জেদি জামাইটাকে। 5 বছরের শরীরটা একটু ভারী হলেও মনটা সেই আগের মতোই রয়ে গেছে। তিথি একবার ঘুমন্ত তিহান আর আনায়ার দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নিল। তারপর খুব সাবধানে পা টিপে টিপে বেলকুনিতে এলো। পিছন থেকে আয়ানকে জড়িয়ে ধরলো সে। আয়ানের শক্ত পিঠে গাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, ওলে আমার জামাইটা বুঝি অভিমান করেছে? আসলে তিহান আনায়া জেগে যাবে বলেই তো বারণ করেছি। পাগল একটা। আয়ান তো আয়ানই। বইয়ের হাতের নরম স্পর্শ আর গলার ওই আদুরে সুর পেতেই তার সব রাগ জল হয়ে গেল। সে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। মুহূর্তের মধ্যে এক ঝটকায় ঘুরিয়ে তিথিকে 2 হাতে পাজা কোলে ঝাপটে ধরে বেলকুনির দেওয়ালের সাথে চেপে ধরল। তিথি চোখের দিকে গভীর নেশায় তাকিয়ে দুষ্টু হেসে বলল, এখন তো বেলকুনিতে আসি, এখানে তিহান বা আনায়া নেই, কেউ দেখবে না আমাদের, চলো অনেকদিন পর একটু প্রাণ ভরে আদর করি তোমাকে। বলে আয়ান তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল।
তিথি প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে রেশমি রাতের ওই মাদকতা নিজেকে হারিয়ে ফেলল। সেও আর কোনো প্রতিবাদ করলো না, বরং পরম আবেশে আয়নের চুলের ভাঁজে আঙুল চালিয়ে দিয়ে তার ভালোবাসার সাড়া দিল। বেলকুনির এক সিলতে চাঁদের আলো সাক্ষী হয়ে রইল তাদের এই 5 বছর পরের নিবিড় ভালোবাসার গল্প, নির্লজ্জ ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।